স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। জাপানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা নারিতা সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে মুক্তিযুদ্ধে অবদান রাখা 4 জাপানি নাগরিককে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। 4 নাগরিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন তাদের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতার শেষ নেই। মুক্তিযুদ্ধে অবদান রাখায় এর আগে সম্মাননা পাওয়া 8 জাপানি নাগরিকের কথাও স্মরণ করেন তিনি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকুক। যারা আমাদের পাশে ছিলেন তাদের আমরা কখনো ভুলতে পারি না, বা তাদের যে অবদান তাও আমরা ভুলতে পারি না। কাজে আমরা বাঙালি, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে। পাশে থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, সেজন্যই আমরা তাদেরকে স্মরণ করেছি। বাংলাদেশের উন্নয়ন এবং অর্জনের অংশীদার হতে জাপানি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদ্বোধনকালে তিনি এই আমন্ত্রণ জানান। জাপানি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এসে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখারও আমন্ত্রণ জানান তিনি। স্থানীয় সময় সকালে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এর উদ্বোধন করেন সেদেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অপার সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বিনিয়োগের দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশে। ক্রমবর্ধমান জাপানি ব্যবসা ও বিনিয়োগের কথা উল্লেখ করেন তিনি। বলেন, করোনা মহামারীর চাপের মধ্যেও বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। Confidently assure you that Bangladesh ensures a solid future for global investors. We thus welcome all investors from world over and Japanese investors in particular to see the opportunity for investment in Bangladesh. 2021-22 অর্থ বছরে প্রথমবারের মতো $4 বিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আশা করেন, জাপানি ব্যবসায়ীরা ক্রমবর্ধমান এই ধারা অনুসরণ করে এদেশে নতুন নতুন ব্যবসা খুলবে। Bangladesh is moving forward to a prosperous future. We want you all to be partner of our development and achievements. Through investment in Bangladesh, we are confident that your investment will bring you huge success. এ সময় বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, নিরাপত্তা ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে অবদান রাখায় ধন্যবাদ জানান জাপানে অনাবাসী বাংলাদেশিদের। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর আগ্রহ গেল মার্চের চেয়ে চলতি মাসে আশঙ্কাজনক হারে কমেছে। রিঙ্গিতের বিনিময় মূল্য কমে যাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। মানি ট্রান্সফার কোম্পানিগুলো বলছে, লাভজনক হওয়ায় হুন্ডিতেই ঝুঁকছে প্রবাসীরা। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। আবারও নিম্নমুখী মালয়েশিয়া থেকে আসা রেমিটেন্স প্রবাহ। গেল মার্চে মালয়েশিয়া থেকে 1057 কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এপ্রিলে এই রেমিটেন্স প্রবাহ অন্তত 20% কমে যাওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া থেকে প্রবাসী আয় ছিল নিম্নমুখী। প্রণোদনা সহ সরকারের নানা উদ্যোগে তা কিছুটা বাড়তে শুরু করে। তবে এবার রিঙ্গিতের দাম কমে যাওয়ায় আবারও কমছে প্রবাসীদের বৈধ চ্যানেলে টাকা পাঠানোর আগ্রহ। গেল 1 মাসের ব্যবধানে রিঙ্গিতের বিনিময় মূল্য 26 টাকা থেকে নেমে দাঁড়িয়েছে 23.5 টাকায়। অবৈধ পথে মুদ্রার বিনিময় মূল্য তুলনামূলক বেশি পাওয়ায় হুন্ডিকেই বেছে নিচ্ছেন প্রবাসীরা। ব্যাংকে রেমিটেন্স পাঠালে চার্জ দেওয়া লাগে এবং প্রণোদনা কম, অথচ এই টাকা যদি হুন্ডিতে পাঠায় তাহলে প্রণোদনা দিয়ে ব্যাংকের যে টাকা পাঠায় তার থেকে আরও অনেক বেশি। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট, যদি রেমিটেন্সের হারটা আর একটু বৃদ্ধি করে, মানে বোনাসের রেমিটেন্সের যে হারটা, সো আগামীতে মনে হয় যে আমাদের রেমিটেন্সের যে যোদ্ধাগুলা
এই যোদ্ধা অবশ্যই আরও আগ্রহী হবে বা তারা টাকা ছাড়তে ইচ্ছুক। আমরা বর্তমানে এই 2.5% প্রণোদনা পাচ্ছি সরকারের পক্ষ থেকে। আমরা চাই এটা আরও বাড়িয়ে ন্যূনতম 4%, 5% করা হোক। এখনই যথাযথ উদ্যোগ না নিলে মালয়েশিয়া প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা আরও কমবে বলে আশঙ্কা দেশটির মানি ট্রান্সফার কোম্পানিগুলোর। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি মুদ্রার বিনিময় হারের তারতম্য কমানোর তাগিদ তাদের। মালয়েশিয়া থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত করেছি। আর এপ্রিলের শুরুতে কিছুটা দরপতনের কারণে রেমিটেন্স প্রেরণ রোজার শেষের দিকে কিছুটা কম হয়েছে। বাংলাদেশি ব্যাংকগুলোর থেকে যে রেটটা আমরা পাচ্ছি সেই রেটটা দিয়ে বেসিক্যালি হুন্ডির সাথে আমরা কম্পিট করতে পারছি না। ইভেন 2.5% অ্যাড করার পরেও যেটা গভর্নমেন্ট প্রণোদনা দিচ্ছে। ব্যাংকিং চ্যানেলে টাকাটা মাস এসেছে, এপ্রিল মাসে অনেক কম এসেছে। আমরা ডলারটাকে বাজারে বিক্রি করার দাবি জানানোর পাশাপাশি শ্রমিকদের পকেটে একটা বড় ধরনের দাবি আছে যে তাদের প্রণোদনা একটু বাড়িয়ে দেওয়া এবং প্রণোদনাকে একটা ডিপিএস এর মতো কিংবা প্রভিডেন্ট ফান্ড আকারে করা। এছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর পদ্ধতিকে আরও সহজ করার আহ্বান প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জার্মানিতে ডয়েচে ভেলের বাংলা বিভাগের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বন শহরে ডয়েচে ভেলের প্রধান কার্যালয়ের সামনে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে হয় এই কর্মসূচি। সমাবেশে জার্মান আওয়ামী লীগ ছাড়াও অংশ নেয় জার্মান স্বেচ্ছাসেবক লীগ, নেদারল্যান্ডস আওয়ামী লীগ সহ বিপুল প্রবাসী বাংলাদেশি। জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া, অনারারি কনসাল হাসনাত মিয়া, জাফর স্বপন, স্বপ্নম মিয়া কেয়া, কামাল ভূঁইয়া সহ অনেকে। এ সময় বক্তারা ডয়েচে ভেলের বাংলা বিভাগকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার না চালানোর আহ্বান জানান। তাদের অভিযোগ, জার্মানির জনগণের করের অর্থে পরিচালিত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তি তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ও মতামত সংবাদ মাধ্যমটির মাধ্যমে প্রচার করছে। এ সময় ডয়েচে ভেলের কর্মকর্তাদের কাছে প্রতিবাদ লিপি দেয়া হয়। মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো 19 বাংলাদেশি আবারও মালয়েশিয়া পৌঁছেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছান তারা। এয়ারপোর্টে তাদের রিসিভ করেন নিয়োগকারী কোম্পানির কর্মকর্তারা। এই 29 কর্মীরা পুনরায় ভিসা প্রসেসিং, মেডিকেল থেকে শুরু করে উড়োজাহাজের টিকিটের খরচ বহন করেছে রিক্রুটিং এজেন্সি। কর্মীদের থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। গেল 15 ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড মালয়েশিয়ার একটি কোম্পানিতে 29 বাংলাদেশি কর্মী পাঠায়। পরে মালয়েশিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ 10 কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়। ইমিগ্রেশন ডেটা সঠিক না থাকায় বাকি 19 জনকে ফেরত পাঠায়। সুদানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর দিন এখনও চূড়ান্ত হয়নি। সৌদি সরকারের সাথে আলোচনা করে তা নিশ্চিতের চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ যমুনা নিউজকে জানিয়েছেন, সেখানে থাকা 6 শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। নিজ বাসভবনে হামলার সময় সেখানেই পরিবার সহ ছিলেন এই বাংলাদেশি কূটনীতিক। এখন দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবনে কেউই নেই জানিয়ে তারেক আহমেদ বলেছেন, আপাতত নিরাপদেই আছেন তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি ঘোষণা হলেও রাজধানী খার্তুমে এখনও পরিস্থিতি থমথমে। থেমে থেমে চলছে সংঘর্ষ বিভিন্ন এলাকায়। অনেক এলাকায় নেই বিদ্যুৎ, এমনকি খাবার পানি, মিলছে না খাদ্য ও নিত্যপণ্যও। এ পরিস্থিতিতে অব্যাহত আছে বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের ক্ষমতার পুনর্দ্বন্দ্ব আবারও প্রাণঘাতী সংঘাতে রূপ নেয় গত 15 এপ্রিল। সেদিনই বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন সহ বহু স্থাপনায় ঘটে হামলার ঘটনা। যেদিন অফিসে হামলা হয়েছে সেদিন তো অফিসে আমরা কেউ ছিলাম না, শুধু আমাদের সিকিউরিটি গার্ড ছিল। যেদিন বাসায় হামলা হয় সেদিন আমি বাসায় ছিলাম, আমার ফ্যামিলি আমরা সবাই ছিলাম। জি, আমরা এখন আল্লাহর মতো ভালো জায়গায় আছি, নিরাপদে আছি। আমার অফিসে এখন কেউ নেই, আমার বাসাতেও কেউ নেই। আমরা শহর থেকে একটু বাইরে আছি আর কি। আফ্রিকার এই দেশটিতে আনুমানিক 1,500 বাংলাদেশি নাগরিকের অবস্থান। উদ্ভূত পরিস্থিতিতে তাদের সবাইকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। লোক সংখ্যা সব মিলে হয়তো 1200 থেকে 1500 হবে, এক্সাক্ট ফিগারটা আমাদের জানা নেই। তবে আমরা যে রেসপন্স পেয়েছি ইভ্যাকুয়েশনের ব্যাপারে সেই সংখ্যাটা 600 পার হয়ে যাচ্ছে।
রাজধানী খার্তুম থেকে বাস, পরে নৌপথে সৌদি আরব হয়ে বিমানে ঢাকায় ফেরানোর পরিকল্পনা বাংলাদেশ দূতাবাসের। সম্ভাব্য তারিখ 30 এপ্রিল ধরে কাজ করছেন কর্মকর্তারা। এই পরিকল্পনা বাস্তবায়নের একটা বড় অংশ নির্ভর করছে সৌদি সরকারের উপর। আমাদের 30 তারিখের ডেটটা এখন আমরা একটু ফ্লেক্সিবল রেখেছি। এটা আমি আরো 2 দিন আগে বলেছিলাম যে আমাদের জাহাজের তারিখটা জেনে আমরা তারিখটা কনফার্ম করতে চেয়েছি। আমরা হয়তো আজকের দিনের মধ্যে একটা সম্ভাবনা আছে আমরা ডেট ফাইনাল করে ফেলবো। আজকে হয়তো যদি আমরা সৌদি আরবের অথরিটির কাছ থেকে একটা ডেট পাই তাহলে আমরা বাসের মুভমেন্টের ডেটটা কনফার্ম করতে পারবো ইনশাআল্লাহ। দেশে ফেরার জন্য এখনো যারা নিবন্ধন করেননি তাদের তা দ্রুত করতে পরামর্শ দিয়েছে দূতাবাস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন বাহরাইন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ স্বপন মজুমদার এবং পরিচালনা করেন সৈয়দ মামুন হোসেন ও নোমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফয়সাল মাহমুদ চৌধুরী, আসিফ আহমেদ, MA হাশেম, মোহাম্মদ কায়েস আহমেদ সহ অনেকে। অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই মরহুম বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের আত্মার মাগফিরাত অনুষ্ঠানে আগত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সভায় এই দাবি জানান তারা। লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সেমিনার রুমে হয় এই সভা। আয়োজন করেছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউরোপীয় বাংলাদেশ ফোরাম ইবিএফ ইউকে সভাপতি আনসার আহমেদ উল্লাহ সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ইবিএফ নেদারল্যান্ডসের সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক ক্রিস ব্ল্যাকবার্ন, নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য হ্যারি ভ্যান বোমেল, জার্মান মানবাধিকার কর্মী ক্লাউডিয়া ওয়াডলিচ, যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার শেখ মোহাম্মদ শাহরিয়ার মোশাররফ সহ অনেকে। This discussion should be held involving youth in Bangladesh and also around the world. It's obvious that there was a genocide in 1971. When we look at the facts, when we look at the numbers, then we can only speak of genocide in Bangladesh committed by the Pakistan army. Pakistan তার যে অপরাধ অন্যায় করেছে, যে জেনোসাইড করেছে, সেটা তার জন্য আনকন্ডিশনাল অ্যাপোলজি আমরা দাবি করছি এই সিম্পোজিয়াম থেকে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশে যে ৭১ যে গণহত্যা হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।